সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আপনারা শুনছেন অলৌকিক সত্য, যেখানে আমরা খুঁজি অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা অজানা গল্পগুলো। তেমনি আজকের গল্পটি এসেছে নেত্রকোনা থেকে। পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা আনিসুর রহমান। তিনি জানিয়েছেন এক অভিশপ্ত পাহাড়ের কাহিনী, যেখানে অ্যাডভেঞ্চার খুঁজতে গিয়ে কয়েকজন বন্ধু মুখোমুখি হয়েছিল অদৃশ্য এক বিভীষিকার। তাহলে আপনি প্রস্তুত তো? চলুন, লাইটটা নিভিয়ে দিন, চারপাশটা নিস্তব্ধ হতে দিন, কারণ এখন শুরু হচ্ছে শীতলছড়ির অভিশাপ। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। শ্রোতাদের কাছে ছোট একটা অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রাটা এতটা বিশেষ হয়ে উঠেছে। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আনিসুর রহমানের পাঠানো ঘটনায়। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি। আমরা 5 বন্ধু, রাতুল, শফিক, দীপু, আকাশ আর আমি, অ্যাডভেঞ্চারের নেশায় মত্ত এবারের গন্তব্য ছিল শীতলছড়ি। সিলেট শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে লোকালয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক পাহাড়। ইন্টারনেটে এ সম্পর্কে তেমন কোনো তথ্য নেই, শুধু কিছু স্থানীয় ব্লগে এর ভৌতিক খ্যাতি নিয়ে ফিসফিসানি আছে। কিন্তু সেই সব গুজব আমাদের রোমাঞ্চপ্রিয় মনকে আরও বেশি আকৃষ্ট করেছিল। আমরা এক শরৎকালের দুপুরে আমাদের যাত্রা শুরু করি। পথ যত এগিয়ে যায়, চারপাশের সবুজ প্রকৃতি যেন ততই গাঢ় ও নীরব হয়ে ওঠে। শেষ গ্রামের পর থেকে কোনো মানুষজন বা দোকানপাট আর চোখে পড়ছিল না, শুধু জঙ্গল আর উঁচু উঁচু গাছ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই আমরা পাহাড়ের পাদদেশে পৌঁছালাম। সূর্যের শেষ আলোয় পাহাড়ের চূড়াটা দেখতে পাচ্ছিলাম, কেমন যেন কুয়াশার চাদরে মোড়া। আমরা দ্রুত তাঁবু খাটিয়ে ক্যাম্প ফায়ার জ্বালালাম। কাঠগুলো ভেজা ছিল, তাই আগুন জ্বালাতে বেশ কষ্ট হচ্ছিল। অবশেষে যখন আগুন জ্বলে উঠল, তখন এর লাল আভা চারপাশে ছড়িয়ে পড়ল। রাতুল তার পুরনো ডিএসএলআর ক্যামেরাটা বের করে কিছু ছবি তুলছিল। হঠাৎ সে চাপা গলায় বলল, দোস্ত দেখ তো একটু। আমরা তার দিকে তাকালাম। সে তার ক্যামেরার ডিফাইন্ডারটা আমাদের দিকে ঘুরিয়ে ধরল। ক্যামেরার ডিজিটাল জুমের মাধ্যমে আমরা দেখলাম দূরে পাহাড়ের ঢালে যেখানে ঘন কুয়াশা, সেখানে যেন একটু অস্পষ্ট মানবাকৃতির ছায়া ধীরে ধীরে নড়ছে। কেমন যেন মনে হচ্ছে যেন কেউ আমাদের ক্যাম্পের দিকে এগিয়ে আসছে। আমরা সবাই সেদিকে ঘুরে তাকালাম, কিন্তু খালি চোখে কিছুই দেখা যাচ্ছিল না। আকাশ ঠাট্টা করে বলল, হতে পারে কোনো গ্রামের মানুষ কিংবা কোনো পশু। কিন্তু আমাদের মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি দানা বাঁধছিল। রাতুল ক্যামেরাটা বন্ধ করে দিল। এর কিছুক্ষণ পরেই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। শফিক তার মোবাইলে ভিডিও গেম খেলছিল। হঠাৎ
তার ফোনটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। সে অবাক হয়ে বলল, চার্জ তো ফুলই ছিল। এর পরপরই আমাদের সবার ফোন নেটওয়ার্ক হারালো, যেন এই পাহাড়ের কোনো অদৃশ্য শক্তি আমাদের বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। রাত গভীর হলো। আমরা 5 বন্ধু ক্যাম্পফায়ারের চারপাশে বসে গল্প করছিলাম। হঠাৎ শফিক চিৎকার করে উঠল। সে কিসের যেন একটা শব্দ পেয়েছে। আমরা সবাই নীরব হয়ে গেলাম। বুঝলাম, হ্যাঁ, একটা চাপা শব্দ আসছে। মনে হচ্ছে যেন কেউ খুব কাছে থেকে কাঁদছে। প্রথমে ভাবলাম কোনো বন্য প্রাণীর ডাক হবে, কিন্তু না, এই কান্না মানুষের, একজন মহিলার করুণ কান্না, যা আমাদের বুকের ভেতর কাঁপিয়ে দিচ্ছিল। কান্নার শব্দটা ক্রমশ তাঁবুর দিকে এগিয়ে আসছিল। আমাদের হৃদস্পন্দন আরো বেড়ে গেল। শফিক কাপা গলায় বলল, তাঁবুর মধ্যে চলে যাই, আর ভালো লাগছে না। আমরা সবাই দ্রুত তাঁবুর ভেতরে ঢুকে পড়লাম। কান্নার শব্দটা তখন আমাদের ঠিক তাঁবুর বাইরে মনে হলো। মনে হচ্ছে কেউ যেন তাঁবুর কাপড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। দীপু চিৎকার করে উঠল, কেউ যেন আমার কাঁধে হাত দিল। আমরা ভয়ে জড়সড় হয়ে জিপার দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলাম। বাইরের বাতাস একদম স্থির, কিন্তু তাঁবুর কাপড়টা এমনভাবে নড়ছে যেন কেউ ভেতর থেকে আমাদের চাপ দিচ্ছে। রাতুল বলল, আমার ক্যামেরাটা দে তো, এই মুহূর্তটা রেকর্ড করতে হবে। আমি বললাম, পাগল নাকি? এখন আর এসব কিছু দরকার নেই, শুধু শান্ত থাক। হঠাৎ কান্নার শব্দটা থেমে গেল। এর পরিবর্তে একটা ফিসফিসানি শুরু হলো। মনে হচ্ছে অসংখ্য মানুষ একসাথে চাপা গলায় কথা বলছে, কিন্তু কোনো কথা বোঝা যাচ্ছে না, শুধু অস্পষ্ট শব্দ যা আমাদের কানে বাজছে। শফিকের হাড় দাঁত সব কাঁপছিল। সে কাঁপতে কাঁপতে বলল, এগুলো কারা? আমরা কোথায় এসেছি? ভোর হতে আর বেশি দেরি নেই। আকাশের কোণায় হালকা আলো দেখা যাচ্ছে। আমরা ভেবেছিলাম এই বিভীষিকা শেষ হয়েছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল তখনই। তাঁবুর বাইরে থেকে প্রচণ্ড শব্দ হলো। মনে হলো কেউ যেন আমাদের তাঁবুর উপর লাফিয়ে পড়ল। তাঁবুর খুঁটিগুলো বাঁকতে শুরু করলো। আমরা আতঙ্কে চিৎকার করে উঠলাম। আকাশ ভয়ের চোটে তাঁবুর জিপার খুলে ফেলল। জিপার খোলার পরে যা দেখলাম তা আমরা সারা জীবন ভুলতে পারবো না। তাঁবুর সামনে একটা বিকৃত মুখওয়ালা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যার মুখটা যেন পচে গেছে, চোখগুলো সাদা। মূর্তিটার হাতগুলো লম্বা এবং আঙুলগুলো বাঁকানো। এর পুরো শরীর থেকে একটা পচা মাংসের দুর্গন্ধ আসছিল। মনে হচ্ছিল মূর্তিটি আমাদের দিকেই তাকিয়ে আছে, কিন্তু তার চোখে কোনো অনুভূতি নেই। মূর্তিটা তার হাত দিয়ে তাঁবুর উপরে আঘাত করতে লাগলো। ভয়ে দিশেহারা হয়ে আমরা তাঁবুর পেছন দিকের জিপার খুলে দিলাম এবং জিপার খুলেই জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলাম। আমরা পেছন ফিরে তাকানোর সাহস পেলাম না, শুধু দৌড়চ্ছিলাম পাগলের মতো। ঘন জঙ্গলের মাঝে ছুটতে গিয়ে আমরা দিক হারিয়ে ফেললাম। হঠাৎ দীপু একটা গর্তে পড়ে গেল। সে গর্তে পড়ে চিৎকার করছে। আমরা তাকে টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু তখন শফিক পেছন ফিরে কিছু একটা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। আমরা পেছনে ফিরে দেখলাম সেই ছায়ামূর্তিটা আমাদের দিকেই ছুটে আসছে। তার গতি অবিশ্বাস্য রকমের দ্রুত। ঠিক সেই মুহূর্তে যখন আমাদের বাঁচার আশা শেষ, তখন হঠাৎ করেই কিছু টর্চের আলো আমাদের দিকে পড়ল। দেখলাম
কিছু মানুষ লাঠি হাতে আমাদের দিকেই আসছিল। তারা এখানের স্থানীয় গ্রামবাসী। তাদের চেহারায় উদ্বেগ আর বিস্ময়। তারা দ্রুত আমাদের টেনে তুলল, অজ্ঞান শফিককেও ধরাধরি করে নিয়ে চলল। ছায়ামূর্তিটা ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। একজন বয়স্ক গ্রামবাসী আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কারা? কেন এসেছে এখানে? জানো না এই পাহাড় একটা অভিশপ্ত পাহাড়? এখানে একটি পরিবারকে অনেক বছর আগে মেরে ফেলা হয়েছিল। তাদের আত্মা এখনো শান্তি পায়নি। তাদের কথা শুনে আমাদের গা শিউরে উঠল। আমরা পুরো ঘটনাটা তাদেরকে জানালাম। তারা বললেন, এই পাহাড়ে অমাবস্যা আর পূর্ণিমার রাতে এসব ঘটনা ঘটে। আমরা এখানকার মানুষ, তাই আমরা জানি। আমরা সন্দেহ করেছিলাম যে তোমরা বিপদে পড়বে। গ্রামবাসীদের সাহায্যে আমরা সেই ভয়ঙ্কর পাহাড় থেকে নেমে এলাম। আর রাতুল তার ক্যামেরা অন করে দেখল সেখানে শুধু প্রচণ্ড শব্দের রেকর্ড আছে। কোনো মূর্তি বা বিকৃত চেহারার ছবি নেই। যেন সবটাই আমাদের মনের ভুল ছিল। কিন্তু রাতুল, শফিক, দীপু, আকাশ আর আমরা জানি সেখানে কি হয়েছিল। সেই বিভীষিকা আমাদের মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে আমরা আর কখনো অ্যাডভেঞ্চারে যাইনি। শীতলছড়ির অভিশাপ আমাদের জীবন থেকে অ্যাডভেঞ্চার নামের শব্দটি চিরতরে মুছে দিয়েছিল। শ্রোতা বন্ধুরা, নেত্রকোনা থেকে আনিসুর রহমানের পাঠানো গল্পটি শোনার পর হয়তো আপনাদের বুকেও শীতল একটা স্রোত বইছে। সত্যি, মানুষের তৈরি ভয় কাটানো যায়, কিন্তু অদৃশ্য শক্তির ভয়? আমরা কেউই জানি না আমাদের চারপাশে কি আছে আর কি নেই। আপনারাও যদি এরকম কোনো অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তবে সেটি লিখে পাঠান আমাদের কাছে। হয়তো আগামী পর্বে আপনার গল্পটাই শোনাবো আমরা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।